এইচএসসি 2025 সালের পরীক্ষায় ইংরেজি দ্বিতীয় পত্রের 60 নম্বরের যে গ্রামার অংশ রয়েছে সেই গ্রামার অংশে আমরা রিভিশন ক্লাস করব কিভাবে পরীক্ষায় আমরা ম্যাক্সিমাম নাম্বার তুলতে পারি। আজকে তারই ধারাবাহিকতা প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। আর এই প্রিপোজিশন তোমাদের 1 নং কোশ্চেন আনসার লিখতে হবে। আর প্রিপোজিশনের মধ্যে আমাদের দুই ধরনের প্রিপোজিশন করতে হবে, একটা হলো মিনিং বেসড প্রিপোজিশন, একটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আর মিনিং বেসড প্রিপোজিশনগুলো আলোচনা করব, তার পূর্বে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো একটু আলোচনা করি। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হলো কিছু কিছু শব্দ রয়েছে যে শব্দগুলোর পরে নির্দিষ্ট প্রিপোজিশন বসে, ওগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে। আমি তোমাদের ঢাকা বোর্ড 2023 সালে एग्जांपल দিয়ে দেখাই। ঢাকা বোর্ড 2023 সালের প্রিপোজিশন অংশ দেখো, এখানে যে শূন্যস্থান রয়েছে 10টি শূন্যস্থান, এই 10টি শূন্যস্থানের মধ্যে বেশিরভাগগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এসেছিল। এখানে খেয়াল করে দেখো, এ নাম্বারের পূর্বে শব্দ রয়েছে অ্যাকুস্টোমেটেড, অ্যাকুস্টোমেটেডের পরে কি বসে? টু বসে, তাহলে আমাদেরকে এটা মনে রাখতে হবে অ্যাকুস্টোমেটেড টু। এরপরে দেখো বি নাম্বারের শূন্যস্থানের আগে রয়েছে অ্যাডিক্টেড, অ্যাডিক্টেডের পরে কি বসে? টু। এরপর সি নাম্বারে রয়েছে এভার্স, এভার্সের পরে কি বসে? টু। ডি নাম্বারের পূর্বে রয়েছে ক্লাইন, ক্লাইন্স এর পরেও কি বসে? টু। এরপর ই নাম্বার রয়েছে ইউজড, ইউজড এর পরেও কি বসে? টু। এফ নাম্বার রয়েছে ডাউটফুল, এই ডাউটফুল এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অনুযায়ী বসতেছে না, এটা বসতেছে মিনিং বেসড এর উপর। এখানে খেয়াল করে দেখো, এখানে বলা হয়েছে হি ইজ নট ডাউটফুল ড্যাশ হিজ সাকসেস, সে তার সফলতা নিয়ে, সফলতা সম্পর্কে ডাউটফুল থাকে না, যে ভালো স্টুডেন্ট। এই প্যাসেজটা আমার পড়া আছে আগে থেকে, এই জন্য আমি প্যাসেজটা পড়ে সময় নষ্ট করছি, জাস্ট আমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখো এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কোনগুলো আর মিনিং বেসড প্রিপোজিশন কোনগুলো। আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসে কতগুলো আর মিনিং বেসড প্রিপোজিশন আসে কতগুলো, বেশিরভাগ কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে আসতেছে। এরপর জি নাম্বার রয়েছে কনসিয়াস, কনসিয়াস এর পরে কি বসে? অফ। এইচ নাম্বার শূন্যস্থান আগে রয়েছে বোস্টফুল, বোস্টফুল এর আগে কি বসে? অফ। আই নাম্বার এটা মিনিং বেসড প্রিপোজিশন, এখানে বলা হয়েছে হি বিহেভস ওয়েল ড্যাশ অল, সে সবার সাথে ভালো ব্যবহার করে। অর্থের দিক থেকে দেখা যায় এখানে উইথ বসে। এরপরে যে নাম্বারে রয়েছে অ্যাটেন্ডস, অ্যাটেন্ডস এর পরে কি বসে? টু। এখানে খেয়াল করে দেখেছো শূন্যস্থানের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসতেছে, অল্প ক্ষেত্রে মিনিং বেসড প্রিপোজিশন বসতেছে। আমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো মুখস্থ রাখতে হবে। কারণ কোথায় থেকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করব? বইয়ের মধ্যে তো অনেকগুলো দেওয়া আছে, আমরা পড়বো কোথায় থেকে? বোর্ড কোশ্চেন থেকে, বোর্ড কোশ্চেন থেকে। আর পরীক্ষা যেহেতু 3 তারিখে, আমাদের অন্যান্য সাবজেক্টও আছে, শুধু ইংরেজি নিয়ে পড়ে থাকলে তো হবে না। আমরা যখন পড়বো শেষের বোর্ড কোশ্চেন থেকে পড়ার চেষ্টা করব। 2016 সাল, 15 সাল, 17 সাল, আর যে বোর্ডে পরীক্ষা দিচ্ছ সেই বোর্ডের প্র্যাকটিস বা ছাড়া, সেই বোর্ড ছাড়া অন্য বোর্ডগুলো প্র্যাকটিস করে। এখন আমরা মিনিং বেসড প্রিপোজিশন কিভাবে করতে হয় সেটা আমরা শিখবো। মিনিং বেসড প্রিপোজিশন একদম সহজ, শুধু একটু মনোযোগ দিয়ে চোখ কান না খুলে রেখে শুনে রাখো, সম্পূর্ণ প্রিপোজিশন এখনই হয়ে যাবে তোমার। দেখো এখানে রয়েছে ওয়ান, ওয়ান প্রিপোজিশনটা ওই জায়গায় বসবে যেখানে একটা সারফেস থাকবে, সারফেসের উপরে কোনো জিনিস স্পর্শ অবস্থায় লাগানো থাকবে। যখন আমি চেয়ারের মধ্যে বসি, চেয়ারটা কি আমার একটা সারফেস, আমি ওখানে বসে আছি লাগানো অবস্থায়, তখন ওই জায়গায় বসবে প্রিপোজিশন ওয়ান। এই মার্কারটা আমার হাতের উপরে রাখলাম, হাতটা হলো আমার সারফেস, আর আমি এই মার্কারটা স্পর্শ অবস্থায় রাখলাম, তাহলে এখানে বসবে ওয়ান। অর্থাৎ যখন কোনো জিনিস কোনো কিছুর উপরে স্পর্শ অবস্থা থাকবে তখন তার জন্য ব্যবহার হবে ওয়ান। আর ওয়ান টু হলো যখন কোনো জিনিস লাভ দিয়ে কোনো কিছুর উপরে, সারফেসের উপরে পড়বে, তখন আমরা সেই জায়গায় শূন্যস্থানের মধ্যে ওয়ান টু ব্যবহার করব। ধরে নাও মার্কারটা এখানে রয়েছে, আমার হাত হলো এখানে, এখান থেকে মার্কারটা এখানে পড়লো, তাহলে এই যে লাভ দিয়ে বা কোনো মোশন অবস্থা এখানে এসে সারফেসের উপরে পড়লো, তখন আমরা এটার জন্য ব্যবহার করব ওয়ান টু। আর ইন হলো কোনো জিনিসের মধ্যে থাকবে, ইন তো বুঝি আমরা ক্লাসের মধ্যে আছি অথবা কোনো আকাশের মধ্যে আছি, ফিল্ডের মধ্যে আছি। ইন দ্বারা সাধারণত আংশিক খোলা কোনো জিনিসের মধ্যে থাকবো, কিন্তু সেখানে আংশিক খোলা বা সম্পূর্ণ অংশ খোলা বোঝাবে। যেমন ধরো আমি এখন ক্লাসরুমের মধ্যে আছি, ক্লাস নিতেছি, আমার এখানে জানলা খোলা রয়েছে, দরজা খোলা রয়েছে, এটা আংশিক খোলা। অথবা আমি যদি মাঠের মধ্যে থাকি, মাঠের মধ্যে সম্পূর্ণ অংশ খোলা, মানে কোনো দিক থেকে ঢাকা অবস্থায় আছি না, সম্পূর্ণ অবস্থায় খোলা থাকি। অথবা পাখি আকাশের মধ্যে ওড়ে, আকাশের মধ্যে যে ওড়ে, পাখিগুলো কি কোনো কিছুতে ঢাকা অবস্থা থাকে না, এইজন্য আমরা বলি বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই, আকাশ সম্পূর্ণ মুক্ত অবস্থা বা খোলা অবস্থা রয়েছে। আর ইনটু হলো যখন আমরা কোনো কিছুর মধ্যে মোশন করে ঢুকবো, যেমন ধরো আমি ক্লাসের মধ্যে আছি, ক্লাসের মধ্যে কোনো একটা স্টুডেন্ট আসলো, এই স্টুডেন্ট সে মোশন করে ক্লাসের মধ্যে ঢুকলো, তখন আমরা তার জন্য ব্যবহার করবো ইনটু। তুমিও ধরো তুমি বাইরে রয়েছো, বাইরে থেকে ঘরের ভিতরে ঢুকবে, রুমের ভিতরে ঢুকবে, তখন তুমি মোশন করে রুমে ঢুকতেছো, তখন ব্যবহার করবা ইনটু। অর্থাৎ মোশন করে যখন কোনো কিছুর দিকে ঢোকা হবে, তখন আমরা তার জন্য প্রিপোজিশন ব্যবহার করব ইনটু। আর টু ব্যবহার হবে যখন আমরা কোনো দিকে, কোনো দিক নির্দেশনার দিকে বোঝাবো যে হ্যাঁ এই দিকে যাবে। যেমন আমরা চিঠির মধ্যে লিখি ফ্রম, আমার থেকে যাচ্ছে, টু কার দিকে যাচ্ছে? রফিকের দিকে যাচ্ছে। আমি ধরে না শফিক, আর যাচ্ছে চিঠিটা কার কাছে? রফিকের কাছে। তো শফিক হলো ফ্রম, আমার কাছ থেকে যাইতেছে, আর যার দিকে যাইতেছে একদম নির্দিষ্ট দিক, পাইপলাইন একদম স্ট্রেট, যে তার কাছে চিঠিটা যাবে, তখন আমরা তার জন্য ব্যবহার করব টু। টু ওয়ার্ডস হলো, এটা হলো টুর একটু বিপরীত। যদি আমি বলি যে আমি স্কুলে যাই, তখন কি লিখবো? আই গো টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। কিন্তু স্কুলের কথা বলে আমি যদি স্কুলে না যাই, অন্য কোথাও বন্ধুদের সাথে ঘুরতে যাই, তখন সেই জায়গায় ব্যবহার হবে টু ওয়ার্ডস। তখন আমি বলবো আই গো টুয়ার্ডস স্কুল, অর্থাৎ আমি নির্দিষ্ট যখন দিশায় যাব, নির্দিষ্ট দিকে যাব, যেটার কথা বলে আমি বাসা থেকে বের হয়েছি, কাজের জন্য বের হয়েছি, ওই জায়গায় পৌঁছাবো, তখন আমি প্রিপোজিশন ব্যবহার করব টু। আর যখন আমি নির্দিষ্ট কাজ বা নির্দিষ্ট জিনিসের কথা বলে বের হলাম, কিন্তু ওই জায়গায় না গিয়ে অন্য জায়গায় গিয়ে আড্ডাবাজি করলাম, তখন আমরা তার জন্য ব্যবহার করব টুয়ার্ডস। আর ওভার হলো প্রিপোজিশন, আমাদের কোনো কিছু যখন উপরে, মাথার উপরে মোশন অবস্থায় ঘুরবে বা চলবে, তখন আমরা তার জন্য ওভার ব্যবহার করব।
যেমন আমাদের মাথার উপরে এখন ফ্যান ঘুরতেছে, ফ্যানটা কি আমাদের মাথার উপর সাথে লাগানো আছে? না। যদি লাগানো থাকতো, স্থির অবস্থায় থাকতো, তখন কি ব্যবহার করতাম? অন। যেহেতু আমাদের মাথার সাথে লাগানো নাই, স্থির অবস্থায় নাই, মোশন অবস্থায় ঘুরতেছে, এজন্য আমরা ফ্যানের জন্য কি ব্যবহার করব? ওভার। অথবা পাখি যদি মাথার উপর দিয়ে উড়ে যায়, সেও তো মোশন অবস্থায় উঠতেছে, আমাদের মাথার সাথে লাগানো নাই, তার জন্য ব্যবহার হবে ওভার। এরোপ্লেন আমাদের মাথার উপর দিয়ে যায়, হেলিকপ্টার মাথার উপর দিয়ে যায় মোশন অবস্থায়, তার জন্য আমরা কি ব্যবহার করব? ওভার। আর অ্যাবভ হলো যখন মাথার উপরে স্থির অবস্থায় থাকবে। আমার মাথার উপরে এখন ছাদ রয়েছে, ছাদটা কি এই মোশন অবস্থা রয়েছে, ঘুরতেছে, নাচানাচি করতেছে? না, স্থির অবস্থা রয়েছে। এর জন্য আমরা যখন কোনো কিছু স্থির অবস্থায় থাকবে মাথার উপরে, তখন আমরা তার জন্য অ্যাবভ ব্যবহার করব। যেমন আকাশ, আকাশ কি আমাদের মাথার উপরে স্থির অবস্থায় নাই? হ্যাঁ, স্থির অবস্থায় আছে। এর জন্য আমরা আকাশের আগেও আমরা কি বসাবো? অ্যাবভ। অর্থাৎ আমাদের মাথার উপরে যদি কোনো টুপি থাকে, মাথার উপরে টুপিটা স্থির অবস্থায় থাকবে, মাথার সাথে লাগানো, তখন আমরা অন ব্যবহার করব। যখন মাথার উপরে ফ্যান ঘুরতেছে, ফ্যানটা তো মোশন অবস্থায় ঘুরতেছে, মাথার সাথে লাগানো, তখন আমরা ব্যবহার করব ওভার। আর যখন মাথার উপরে স্থির অবস্থা থাকবে, যেমন ঘরের ছাদ বলো, আকাশ বলো, এরকম ক্ষেত্রে আমরা ব্যবহার করব অ্যাবভ। আর আন্ডার, আন্ডার মানে হলো নিচে, সব সময় লাগবে কাভারিং। আমরা সবাই আন্ডারপ্যান্ট ব্যবহার করি। আন্ডারপ্যান্ট কোথায় থাকে? নিচে থাকে। তাহলে নিচে থাকে, তার মানে কি আন্ডার মানে যে ঢাকা অবস্থায় থাকবে একদম নিচের মধ্যে, সেই ক্ষেত্রে আমরা আন্ডার ব্যবহার করব। আমরা যখন বলি আন্ডার দ্য ট্রি, এই সে কোথায় বসে আছে? গাছের নিচে বসে আছে, আন্ডার দ্য ট্রি। সে উপর থেকে যদি দেখো, তাহলে গাছের ছায়ার নিচে ঢাকা অবস্থায় সে বসে আছে, এই জন্য আমরা তাকে বলছি আন্ডার। আর বিলো, বিলো মানে নিচে থাকবে কিন্তু কোনো কিছুর অবস্থা ঢাকা থাকবে না। যেমন ধরে নাও আমি লেখাটা লিখছি যে 1 নং কোশ্চেন আনসার, এই কোশ্চেন আনসারের নিচে আমি প্রিপোজিশন সম্পর্কে লিখছি, তাহলে এটা নিচে কি কোনো কিছু ঢাকা আছে? না। যখন এরকম ভাবে শুধু বুঝাবে যে নিচে আছে, নিচে লেখা দেখো, নিচে কোনো কিছু রাখা আছে, যেমন ধরো এই হোয়াইট বোর্ডের নিচে আমি মার্কার রাখলাম, তাহলে এই হোয়াইট বোর্ডের নিচে মার্কার আছে, এটা কি কোনো কিছু দ্বারা ঢাকা বোঝাচ্ছে? না, শুধু এমনি নিচে বোঝাচ্ছে। যখন এমনি নিচে বোঝাবে, তখন আমরা বিলো ব্যবহার করব। আর যখন কোনো কিছু দ্বারা কভার আপ করা থাকবে, ঢাকা থাকবে, তখন আমরা আন্ডার ব্যবহার করব। আর এই বিসাইড শব্দটা হলো পাশে। যখন ধরে নাও যে দুই বন্ধু একসাথে বসে আছে, তার মানে এক বন্ধু আরেক বন্ধুর পাশে বসে আছে, তাহলে আমরা কি বলতে পারি? হি সেড বিসাইড হিজ ফ্রেন্ড। তাহলে একজন বন্ধু আরেকজন বন্ধুর পাশে বসে আছে। যখন আমরা বলবো যে না, বিসাইড, একজন বন্ধু আরেক বন্ধুকে ছাড়া বসে আছে, তখন এই বিসাইড হবে, তখন কিন্তু বিসাইডস। তাহলে বলবো হি সেড বিসাইডস হিজ ফ্রেন্ডস, তার বন্ধুকে ছাড়া সে বসে আছে। এই বিসাইড এর অর্থ হলো উইদাউট এক্সেপ্ট। সর্বশেষ অ্যাক্রস অথবা থ্রো। অ্যাক্রস হলো ধরো এটা একটা রাস্তা, এই রাস্তার আমি এই পাশ দিয়ে যেতে পারবো, এই পাশ দিয়ে যেতে পারবো, এই পাশ দিয়ে যেতে পারবো, যে কোনো পাশ দিয়ে খুশি আমরা যেতে পারবো, তখন আমরা এর জন্য অ্যাক্রস ব্যবহার করব। কি ব্যবহার করব? অ্যাক্রস। আর যখন আমাদের একটা ধান ক্ষেত থাকবে, ধরো এটা নাও ধান ক্ষেত, এই ধান ক্ষেতের মাঝখানে এই যে নির্দিষ্ট একটা আইল আছে, আমি চাইলে কিন্তু এখান থেকে যেতে পারবো না, চাইলে কিন্তু এদিক দিয়ে আসতে পারবো না, এদিক দিয়ে আসতে পারবো না, এই যে নির্দিষ্ট যে একটা রাস্তা আছে, যখন এই নির্দিষ্ট রাস্তাতে যেতে হবে, তখন আমরা এখানে থ্রো ব্যবহার করব। কথা কি ক্লিয়ার? যখন আমরা যে কোনো রাস্তা থাকবে, মাঠ থাক বা নদী থাক, আমরা যখন ওই নদী, রাস্তা, মাঠের যে কোনো পাশ দিয়ে খুশি এদিক ওদিক অ্যাপ্রোচ যে কোনো পাশে যেতে পারবো, তখন আমরা অ্যাক্রস ব্যবহার করব। আর যখন নির্দিষ্ট রাস্তা দিয়ে যেতে হবে, তখন আমরা থ্রো ব্যবহার করব। এই হলো মিনিং বেস প্রিপোজিশনের একটা অংশ। এটা হলো প্রিপোজিশন অফ ডিরেকশন, অর্থাৎ এগুলো দ্বারা দিক নির্দেশনা দেয় যে কোন দিকে যাবে। দেখো সবগুলো কিন্তু দিক বোঝাচ্ছে, যে এই দিকে যাবে না ওই দিকে যাবে, এখানে না সেখানে, এগুলো বোঝাচ্ছে। আর একটা হলো টাইম। টাইম একদম সহজ, খেয়াল করে দেখো, আমাদের টাইম কয়টা জায়গায় দেখতে পারি? টাইম আর সময় আমরা দুই জায়গায় দেখতে পারি, একটা হলো ঘড়িতে, একটা হলো ক্যালেন্ডারে। যতগুলো ঘড়ি রয়েছে, ঘড়ির কাঁটার মধ্যে আমরা তিন ধরনের সময় দেখতে পাই, একটা হলো ঘন্টা, একটা হলো মিনিট, একটা হলো সেকেন্ড। আর ঘন্টা, মিনিট, সেকেন্ড যা কিছুই থাকুক না কেন, তারপর আমরা কি বসাবো? অ্যাট। শেষ। আর এখানে রয়েছে ক্যালেন্ডার। ক্যালেন্ডারের মধ্যে দুই ধরনের টাইম রয়েছে, একটা হলো এক দিনের ডিউরেশন, যেমন আজকে আমি ভিডিওটা তৈরি করতেছি, আজকে হলো 22 তারিখ, 22শে জুন, তাহলে 22শে জুন আজকে হলো রবিবার, তাহলে আমরা এই রবিবার একটা দিন, আজকে দিন শেষ হওয়ার পর কি হবে? সোমবার হবে। রবিবার আজকের দিনই শেষ, আর আজকে হলো 22 তারিখ, তাহলে এই 22 তারিখ আজকে শেষ হবে। যেটা এক দিনের ডিউরেশন বোঝাবে, এক দিনের ডিউরেশন, সেটা হতে পারে তোমার দিনের নাম, শনিবার, রবিবার, সোমবার, হতে পারে তারিখ, যেটাই হোক না কেন তার পূর্বে কি বসবে? দিন অথবা তারিখ হলে ওয়ান বসবে। আর এক দিনের ছাড়া যে কোনো হোক, সপ্তাহ হোক, মাস হোক, বছর হোক, তার আগে বসবে ইন। প্রিপোজিশন অফ প্লেসের মধ্যে দুইটা জিনিস মনে রাখবে, একটা হলো নির্দিষ্ট এলাকা, তার জন্য ব্যবহার হবে অ্যাট, আর বিশাল এলাকা হলে ইন। ধরে নাও তুমি কফি শপে আছো, তখন তার জন্য কি ব্যবহার করবা? অ্যাট। আই অ্যাম অ্যাট কফি শপ। তুমি ধরো হসপিটালে তোমার বন্ধুকে দেখতে গেছো, তখন তোমাকে জিজ্ঞেস করে তুই কোথায় আছো, তুমি তোমার পিন পয়েন্ট লোকেশন চাইছে, তখন তুমি কি বলবা? যে আই অ্যাম অ্যাট হসপিটাল, আমি হসপিটালে আছি। তুমি যখন নির্দিষ্ট করে তোমার ঠিকানা বলবা, তুমি এখন এক্স্যাক্টলি কোথায় আছো, তখন তার জন্য এট ব্যবহার করবে। তোমরা ফেসবুকে যখন স্ট্যাটাস দাও যে আই অ্যাম অ্যাট, এরপরে কিন্তু অমুক জায়গার নাম সার্চ করে যখন দাও, তার আগে কিন্তু একটা অ্যাট লেখা থাকে, অর্থাৎ তুমি ওই নির্দিষ্ট এলাকায় আছো। যখন নির্দিষ্ট এলাকায় বোঝাবে, তখন তার জন্য অ্যাট ব্যবহার করবা। আর যখন বিশাল এলাকা বোঝাবা, যেমন তুমি এখান থেকে ঢাকায় আছো, ঢাকায় যাওয়ার পর যখন জিজ্ঞেস করো তুমি কোথায় থাকো, তুমি যখন নির্দিষ্ট করে বলতে যে আমি থাকি অমুক জায়গায়, তখন তুমি এক বসায় দাও। কিন্তু তখন তোমার তো এক বছর তোমার এলাকা তো চিনবে না, তোমার এলাকা তো তোমার ওই ঢাকার লোক চিনবে না, তখন তোমার
ডিভিশন বলতে হবে অথবা তোমার ডিস্ট্রিক্ট বলতে হবে। যখন ডিভিশন বা ডিস্ট্রিক্ট বলবো তখন কি তোমার এই এক বললে হবে না, বিশাল লেখা, তখন আমাদের ইন বসাতে হবে। প্রিপোজিশন ডিভিশন করবে তখন তোমরা ওই প্যাসেজটা একবার ভালো করে পড়ে নিবে, মেইন কনটেক্সটটা বুঝবে, মানে ওভারঅল মানেটা বুঝবে। তারপরে সেকেন্ড কাজ হবে তোমাদের যে শূন্য স্থান রয়েছে ওই শূন্য স্থানের আগের শব্দ আর পরের শব্দ দেখে দেখে পড়বে। কিভাবে পড়বে? যেমন ধরো ঢাকা বোর্ডের এই প্যাসেজটা আমি সলভ করব, এখন কিভাবে পড়বো? ঢাকা বোর্ডের প্যাসেজটা আমি একবার পড়ে নিব, ওভারঅল মানে বুঝলাম যে এখানে কি সম্পর্কে বলছে, এখানে একটা ভালো স্টুডেন্ট কিভাবে পড়াশোনা করে, কিভাবে তার সফলতা নিয়ে সন্দেহপূর্ণ থাকে না, এগুলো আমি বুঝলাম। এখন আমি পড়বো যে এই শূন্য স্থানের আগের শব্দটা কি আছে আর শূন্য স্থানের পরের শব্দটা কি আছে। শূন্য স্থানের আগের শব্দ অনুযায়ী প্রিপোজিশন যদি বসে তাহলে সেটা হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমি তখন শূন্য স্থানের আগের শব্দের সাথে আমার যে আনসার শিট রয়েছে আনসার শিটে যা লেখা আছে আমি এটা এখানে লিখে দেব, যেমন অ্যাকোস্টোমেটেড টু পেন্সিল দিয়ে লিখবো যাতে করে পরবর্তীতে মিশাইতে পারি। এভাবে আমি প্রত্যেকটাই শূন্য স্থানের আগের শব্দ আর পরের শব্দ দেখে শূন্য স্থানে যে প্রিপোজিশনটা বসবে সেই প্রিপোজিশনটা লিখে দেব। আর আমি যখন পরীক্ষার দিন পড়ে যাব তখন আমি এই আনসার শিট আর খুঁজতে যাব না যে কোথায় কোন প্রিপোজিশন বসবে না বসবে, আনসার শিট যা কোথায় চলে যায় যাক, আমার বইয়ের মধ্যে সবকিছু লেখা আছে। আমি যখন পরীক্ষার আগে পড়লাম তখন আমি তো ওভারঅল প্যাসেজের অর্থ জানি যে এখানে কি বোঝাতে চাইছে। এখানে আগের দিন বা পরীক্ষার যেদিন আমি প্রস্তুতি নিয়ে যাব ওই দিন আমি আর সম্পূর্ণ প্যাসেজ পড়বো না, শুধু আমি দেখবো শূন্য স্থানে আগে কোন শব্দ রয়েছে আর শূন্য স্থানে পরে কোন শব্দ রয়েছে। আর যদি শূন্য স্থানে আগের যে শব্দ রয়েছে সেই শব্দ অনুযায়ী যদি প্রিপোজিশন বসে তাহলে তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হলো। আমার তো সেটা একবার পড়ছি, আবার যখন পড়বো তখন আমার এটা বারবার মেমোরাইজিং এর মধ্যে চলে যাবে। আর যদি দেখি যে না মেইন ইংলিশ প্রিপোজিশন হলো তখন আমি শূন্য স্থানে আগের শব্দ আর পরের শব্দ এই শব্দ মিলে এই যে একটা অর্থ দিচ্ছে সেই অর্থ অনুযায়ী আমি প্রিপোজিশনটা বসিয়ে দেব। এইভাবে তোমরা প্রিপোজিশনগুলো প্র্যাকটিস করবে। যত তুমি বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করবে তোমার কনফিডেন্স তত বেড়ে যাবে। এই ছিল প্রিপোজিশনের একটা ক্লাস, যে ক্লাসে আমরা কিভাবে প্রিপোজিশন পড়বো, বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করব, আর এই মিনিং বেস প্রিপোজিশন কিভাবে বসবে আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কোথা থেকে পড়তে হবে সবকিছু আলোচনা করলাম। তোমরা এখন কি করবা? এরকম ভাবে তোমাদের কাছে যে বইটা আছে বইটা খুলবা, বইটা খুলে তোমাদের যে বোর্ড কোশ্চেন রয়েছে মডেল টেস্ট রয়েছে মডেল টেস্টও দেখতে পারো অথবা বোর্ড কোশ্চেন দেখতে পারো। এই বোর্ড কোশ্চেন থেকে তোমরা প্রিপোজিশনে যাবা, প্রিপোজিশনে গিয়ে তোমরা এই প্রিপোজিশনগুলো সলভ করার চেষ্টা করবে। কিভাবে সলভ করা তোমাদের দেখিয়ে দিয়েছি, এরকম ভাবে সলভ করো। আর যদি কোনো সমস্যা হয় আমাকে ইমিডিয়েটলি জানাও, আমি কয়েকদিন খুব অ্যাক্টিভ রয়েছি তোমাদের জন্য অনলাইনে। তোমাদের আমি কমেন্টে যদি অ্যানসার দেওয়া সম্ভব হয় অবশ্যই অ্যানসার দিবা। আর যদি দেখি না কমেন্টে অ্যানসার দিয়ে তোমরা পরিপূর্ণ স্যাটিসফাইড হবে না, ভিডিও লাগবে তখন আমি তোমাদেরকে ভিডিও আকারে তোমাদের কমেন্টের অ্যানসারগুলো দিব।